বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ সকাল ৯টায়। পরিচালনা করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা সহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি শামিল হবেন বলে আশা শুরাই নেজাম বা জুবায়ের অনুসারীদের। এদিকে ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা, আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য নিয়োজিত আছেন। রয়েছে ৩০০-র বেশি সিসি ক্যামেরা। আখেরি মোনাজাতের জন্য রাত ১২টা থেকে কামারপাড়া থেকে আবদুল্লাপুর ও আবদুল্লাপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া চলাচল করবে ১৪টি বিশেষ ট্রেন। ইজতেমার আরও খবর জানাতে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে ইজতেমা ময়দানের ভেতর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, প্রথম পর্বের আখেরি মোনাজাতে আজকে আশা করা হচ্ছে যে প্রায় ৫০ লাখ লোকের সমাগম হবে। ফজরের নামাজের পরে ইজতেমা ময়দানের পরিস্থিতি কেমন, সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখা যাচ্ছে? দেখুন, এই ইজতেমা ময়দানে জুমার নামাজটা যেমন আসলে গুরুত্বপূর্ণ, যে অনেক মানুষ এই জুমার নামাজে যেমন আসলে অংশ নিয়ে থাকেন, তেমনি করে আখেরি মোনাজাতের দিন ফজরের নামাজে লাখ লাখ মুসল্লি সমবেত হন এবং এই ফজরের নামাজ কে তারা খুবই আসলে গুরুত্বপূর্ণ মনে করেন। তার কারণ হচ্ছে যে আখেরি মোনাজাতের আগে ফজরের নামাজে অংশ নিয়ে তারপরে আখেরি মোনাজাত লাখ লাখ মানুষ আসলে অংশ নিয়ে থাকেন। আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের ঢল নেমেছে এই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে, এবং সেই রাত থেকে এসেছেন, ফজরের নামাজের আগে অনেকে এসেছেন এবং ফজরের নামাজের সময় কয়েক লাখ মানুষ এই বিশ্ব ইজতেমার ময়দান এবং বিশ্ব ইজতেমার ময়দানের আশপাশের যে সড়কগুলো আছে, অর্থাৎ কামারপাড়া সড়ক, টঙ্গী সড়ক, আবদুল্লাপুর, আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সামনের যে সড়ক, সেই সড়কগুলোতে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা ফজরের নামাজ আদায় করেছেন এবং ফজরের নামাজের পরে বয়ান হচ্ছে। এই ফজরের নামাজের পরে আজকে যে বয়ানটি হয়ে থাকে, সেই বয়ানটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বয়ান। আজকে আখেরি মোনাজাত শেষ করার পরে যারা ইজতেমায় এসেছেন তারা চিল্লায় বের হয়ে যাবেন। কেউ ৩ দিনের চিল্লায় বের হবেন, কেউ ৪০ দিনের চিল্লায় বের হবেন। এই যে ইজতেমার ময়দানে ৩ দিন থেকে তারা যে আলেমদের কাছ থেকে যে শিক্ষাগুলো নিলেন, সেই শিক্ষাগুলো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন এবং চিল্লাতে, পাড়া মহল্লাতে সেই শিক্ষাগুলো কিভাবে ছড়িয়ে দিবেন, ইসলাম কিভাবে প্রচার করবেন, কিভাবে সত্য প্রচার করবেন, সেই যে হেদায়েতগুলো, সেই হেদায়েতমূলক যে বয়ান, সেই হেদায়েতমূলক বয়ান আসলে এই মুহূর্তে চলছে এবং এই বয়ানটি করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার এই বয়ানটি বাংলায় অনুবাদ করে দিচ্ছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। তার এই বয়ান আরো বেশ কিছুক্ষণ চলবে। আব্দুর রহমানের বয়ান শেষ হওয়ার পরে নসিহতমূলক বয়ান হবে। এই নসিহতমূলক বয়ানেও মুসল্লিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেওয়া হবে এবং আলেমরা নানা দিক নির্দেশনা দিবেন। এই যে নসিহতমূলক যে বয়ানটি আছে, এই নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং তার এই যে বয়ান, সেই বয়ানটি বাংলায় অনুবাদ করে দিবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এই এখন মূলত আলেমদের যে বয়ান, সেই বয়ান আসলে শুনছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তায় মানুষ, অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ এই মুহূর্তে আসলে অবস্থান নিয়ে আছেন। তারা কেউ রাত থেকে, কেউ ভোর থেকেই রাস্তায় অবস্থান নিয়েছেন। অর্থাৎ ইজতেমা ময়দানের আশপাশের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোও এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে আছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে। আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তখন মুসল্লিরা বলছিলেন যে একসঙ্গে এত মানুষ যখন মোনাজাতে অংশ নেন, দোয়া করেন, তখন এর মধ্যে থেকে কারো না কারোর ওসিলায় তাদের যে দোয়া, সেই দোয়াটি আসলে কবুল হয়ে যায়। এবং মুসল্লিরা বিশেষ করে যারা ইজতেমায় এসেছেন, তারা যেটি আসলে বলছেন যে
এখান থেকে 3 দিন যে শিক্ষাটি আসলে নিলেন, আলেমদের কাছ থেকে যে বয়ান শুনলেন, সেই বয়ানটি আসলে তারা বাস্তব জীবনে কাজে লাগাবেন। আমরা আজকে আয়োজক কমিটির সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, বিশেষ করে আপনি জানেন যে প্রথম পর্বে শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারী যারা প্রথম পর্বের ইজতেমা করছেন, তারা যেটি আসলে বলছেন যে আজকে এই আখিরি মোনাজাতে প্রায় 50 লাখ মানুষ একসঙ্গে মোনাজাতে অংশ নেবেন, এটি আসলে তারা ধারণা করছেন। এজন্য তাদের যে ধরনের প্রস্তুতিগুলো আছে, সেই ধরনের প্রস্তুতিগুলো আসলে নেওয়া হয়েছে এবং ইজতেমা ময়দান ছাড়িয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে আখেরি মোনাজাতে দূর দূরান্ত থেকেও মানুষ যার যার অবস্থানে থেকে মোনাজাতে অংশ নিতে পারেন, সেই ব্যবস্থাপনাটি এখানে করা হয়েছে। নসিহতমূলক যে বয়ানটি হবে, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা করবেন, তার নসিহতমূলক বয়ানের পরেই আসলে আখেরি মোনাজাতটি শুরু হবে। এখন পর্যন্ত আখেরের মোনাজাতের আনুমানিক সময় দেওয়া হয়েছে সকাল 9টা। হয়তোবা এটি কিছুটা পরিবর্তন হতে পারে, কখনো 5 থেকে 10 মিনিট আগেও হতে পারে, আবার কখনো 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট পরেও হতে পারে। মূলত এই ভারতের যিনি আলেম আছেন মাওলানা ইব্রাহিম দেওলা, তার বয়ানের উপরে নির্ভর করছে যে বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের সময়টা আসলে সেভাবে করে নির্ধারণ করা হয় বা সেটি হয়। এবং একই সাথে আমরা যদি আপনাকে একটু নিরাপত্তার বিষয়টি আসলে বলি, সেই নিরাপত্তার বিষয়টি আমরা যেটি আসলে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান এবং ইজতেমা ময়দানের আশপাশে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন, যেটি আসলে শঙ্কা করা হচ্ছিল এবারকার ইজতেমাকে কেন্দ্র করে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে শঙ্কা একেবারে তারা উড়িয়ে দিচ্ছেন না, তবে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই দেখছেন। তবে মুসল্লিরা যারা এসছেন তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা এমনটাই আসলে ধারণা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে আখেরি মোনাজাতের প্রস্তুতি আসলে শেষ। মুসল্লিরা রাস্তায়, বাড়ির ছাদে, ইজতেমা ময়দানে বসে এই মুহূর্তে আলেমদের বয়ান শুনছেন। সকাল 9টার দিকে হয়তো বা আখেরি মোনাজাত শুরু হবে, তখন মোনাজাতে অংশ নেবেন লাখ লাখ মানুষ। তো আমার কাছে এটি ছিল ইজতেমার এখনকার। আপনি নিশ্চয়ই আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার একটু সড়ক পরিস্থিতির তথ্য জানবো, জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ইজতেমার আখেরি মোনাজাতে দেখা যায় যে সড়কে গণপরিবহন তেমন একটা থাকে না, অধিকাংশ মানুষকে হেঁটে ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে হয়। সড়কে এখন কোন ধরনের যানবাহনের উপস্থিতি বেশি এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার সড়ক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে বনি? সাফাত, সকাল 9টা কিংবা 9:15টার সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এর পরই যে মানুষের ঢল, এই যে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন দিনের কথা জানতে এবং জানাতে, সেই যে মানুষজন তারা কিন্তু বেরিয়ে পড়বেন সড়কে। আমরা সড়কের পরিস্থিতি দেখছিলাম যে প্রতিটি জায়গাতেই বা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো যে এরিয়া টঙ্গী যে এলাকা, টঙ্গী থেকে গাজীপুর ভোগড়া অথবা আমরা যদি বলি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, সব জায়গাতেই কিন্তু নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আপনি জানেন গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সকাল 6টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এই সড়কগুলোতে। এবং সেটা কিন্তু আমরা সকালে যখন সড়কে যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় দেখতে, তখন আমরা দেখেছি যে আসলে সেই কাজটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু এবার ইজতেমা 3 পর্বে হতে যাচ্ছে, আজকে প্রথম পর্বের আখেরি মোনাজাত, সেক্ষেত্রে মানুষের যে ভোগান্তি অথবা সড়কের যে চাপ, সেটা তুলনামূলকভাবে কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু 3টি পর্ব হবে এবারের ইজতেমার। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে লাখ লাখ মানুষ কিন্তু এরই মধ্যে সকালের যে ফজরের নামাজ আদায়ের পর থেকে যে বয়ান, সেই বয়ানে অংশ নিচ্ছেন এবং তারা এরপর এখান থেকে বের হবেন। এখান থেকে আখেরি মোনাজাত শেষে বের হয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন দিনের দাওয়াত দিতে। সেই যে যাওয়ার যে পুরো প্রক্রিয়াটা, সেই পুরো প্রক্রিয়ার জন্য যে সড়ক ব্যবহার, সেই সড়ক ব্যবহারের ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে অনেকটা পথ মুসল্লিদের হেঁটেই পাড়ি দিতে হবে এবং এখন পর্যন্ত
আমরা যতটুকু ধারণা করতে পারছি যে এই যে লাখ লাখ মানুষের ঢল সড়কে নামবে, সেক্ষেত্রে ভোগান্তির যে বিষয়টি সেটি তো থাকবেই। এবং বিমানবন্দর যে রেল স্টেশন রয়েছে অথবা টঙ্গীতে যে রেল স্টেশন রয়েছে সেই জায়গাগুলোতে আমরা খোঁজ নিয়েছি, আমরা সেখানেও জানতে পারছি যে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকলেও এত মানুষের ঢল সামাল দেওয়া কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়, সেটি ঘটবে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, তাদেরকে বলছিলাম যে তারা এই যে ইজতেমায় অংশগ্রহণ করলো এরপরে তারা কি আমল করবেন। তারা বলছিলেন যে ইহকাল এবং পরকালের আমলে তারা এই ইজতেমায় অংশ নিয়েছেন এবং এখান থেকে বের হয়ে দ্বীনের দাওয়াত বা ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা কাজ করবেন। সকাল 9টা বা 9:15টার সময় কাকরাইল জামে মসজিদের খতিব এবং পেশ ইমাম মাওলানা জুবায়ের এই যে আখিরি মোনাজাতটি সেটি কার্যক্রম পরিচালনা করবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু এর আগে যে বয়ান হয় দ্বীনি বয়ান, সেই দ্বীনি বয়ানটি এখন চলছে এবং এরপরেই এই বয়ানে অংশগ্রহণ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়াল। তিনি কিছু নসিহতমূলক কথাবার্তা মুসল্লিদের উদ্দেশ্যে বলবেন এবং সেটি তর্জমা করবেন মাওলানা জুবায়ের। আমরা এমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি। তো সার্বিকভাবে বলা যায় যে ইজতেমা কেন্দ্রিক যে পরিস্থিতি বা ইজতেমাকে কেন্দ্র করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন রয়েছে, পাশাপাশি সড়কে মানুষের ঢল সামাল দিতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রয়েছে। আমরা কিন্তু এর আগের ইজতেমাগুলোতেও দেখেছি এবং এবারও আমরা আসার সময় দেখছিলাম যে সড়কে পানির ব্যবস্থা, স্বেচ্ছাসেবী অনেকেই কিন্তু রয়েছেন তাদের, যারা মুসল্লিরা এখান থেকে বের হবেন তাদের সহযোগিতার জন্য। তো সার্বিকভাবে বলা যায় যে সকাল 9টার পর যখন এই আখিরি মোনাজাত শেষ হবে, তারপরে সড়কে একটা ব্যাপক ঢল নামবে এবং ভোগান্তিরও কিছু চিত্র দেখা মিলবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনিমনে কামাল। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিলেন বাংলাদেশের বাইরের ৭৬ দেশের ৩,০০০-এর বেশি নাগরিক। এবারের আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা। জানালেন খ্যাতিমান আলেমদের বয়ান শুনে সমৃদ্ধ হয়েছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমায় ২০তমবার অংশগ্রহণ করলেন জর্ডানের এই নাগরিক। জানালেন বাংলাদেশের আয়োজন সবসময় তাকে আকৃষ্ট করেছে। হজের পর মুসলিম উম্মার দ্বিতীয় মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। ওলামাদের তত্ত্বাবধানে এই আয়োজন তাৎপর্যপূর্ণ। ইজতেমার বার্তা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। লাখো বাংলাদেশির সঙ্গে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব সহ বিভিন্ন দেশের মুসল্লিরা। আখেরি মোনাজাত শেষে তারা বের হবেন দ্বীনের দাওয়াতে। ইসলামের সঠিক শিক্ষা নিতে বাংলাদেশে এসেছি। ইজতেমায় আলেমদের বয়ান শুনে অনেক সমৃদ্ধ হয়েছি। ইজতেমা শেষে বের হব ইসলাম প্রচারে। আমি প্রথম ইজতেমায় এসেছি, এত বড় আয়োজন দেখে খুশি হয়েছি। এই পবিত্র পরিবেশে এসে দোয়া করেছি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। বিদেশিদের জন্য 6টি তাঁবু করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন তারা। সার্বিক ব্যবস্থাপনায়ও খুশি। আমি তুরস্ক থেকে এসেছি। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে ঘুরেছি। তবে সবাইকে বলবো একবার হলেও যেন ইজতেমার ময়দান নিজের চোখে দেখে যান। এখানকার মানুষ কত উদার। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ময়দানের ব্যবস্থাপনা খুব ভালো, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আয়োজক কমিটি বলছে প্রথম পর্বে অংশ নিলেন বাংলাদেশের বাইরের ৭৬ দেশের ৩,০০০-এর বেশি নাগরিক, যাদের বেশিরভাগই এসেছেন ভ্রমণ ভিসায়। যে হামলা ওনারা করেছেন, এই হামলার কারণে সারা বিশ্বে যে একটা নেগেটিভ ইফেক্ট হয়েছে, আমাদের ভিসা নিয়ে বসে আছে কিন্তু অনেকে আসেনি, অনেকে ভিসা পাওয়ার অপেক্ষা আছে। সেজন্য এই অবস্থাতে মানুষের ভয় ভীতির মধ্যে দিয়ে যে ৩,০০০-এর উপরে মেহমান আসছে, এটা আল্লাহ তাআলার খাস রহমত। সোমবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও অনেক বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে আশা আয়োজকদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে সুচিকিৎসা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। তাদের অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রে তারা অবহেলার শিকার হচ্ছেন। দ্রুত এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। শনিবার রাত 11টার দিকে শেরেবাংলা নগরে সড়কে অবস্থান নেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও অর্থোপেডিক হাসপাতালে ভর্তি সহ জুলাই অভ্যুত্থানে আহত অর্ধশত মানুষ। অবস্থানকারীদের অভিযোগ, সময়মতো উন্নত চিকিৎসা পাননি তারা, ফলে অনেকের অঙ্গ প্রত্যঙ্গ চিরতরে অকেজো হয়ে গেছে। উঠে আসে চিকিৎসক নার্সদের অবহেলার কথাও। দল নিয়ে রোডম্যাপ করেন, আর আমার ভাইরা এখনো চিকিৎসা পাচ্ছে না ভালোভাবে, তারা এখন নিজেদের স্বীকৃতি পাচ্ছে না। আমরা কেন ভাই বারবার রাজপথে নামবো? আজকে 3 দিন ধরে আমাদের প্রতিনিধি ডক্টরের ক্যাবিনের সামনে যে তাকে টুকা করতে হয় যে ভাই আপনি কি আসছেন, পাশে থেকে বলে স্যার নাই। তাকে যদি আমার খোঁজ করতে তখন সকাল 8টা বাজে যেতে হবে। এদের তো ভাই উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা করা দরকার ছিল ভাই, উন্নত চিকিৎসা আমরা পাই নাই ভাই। পরীক্ষা দিতে পরীক্ষা করাইতে গেছি, সিটি স্ক্যান করাইতে গেছি, মেডিকেল আইসি কয় কি সিটি স্ক্যানের মেশিন নষ্ট, আপনার বাইরে থেকে করাই নিতে হবে। পরে আমি বললাম আমি বাইরে থেকে করাবো, আমরা টাকা পাবো কোথায়? আপনাদের অনেক অনুদান দিয়েছে না, সেই টাকাটা করান। সরকার আপনাদের আর দেখতে পারবে না, আর করাইতেও পারবো না। আন্দোলনকারীরা বলছেন, আগে বহুবার আন্দোলন করেও অবস্থার পরিবর্তন হয়নি। এখন সুচিকিৎসা স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে সরকারের লিখিত রূপরেখার দাবি তাদের। আমাদের রাষ্ট্রীয় সম্মান দেন। 71-এ আপনারা সম্মান দিয়েছেন মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের শক্তি যে ভাষা সৈনিক। আমরা কি করেছি? আমরা কি কুলি খাইনি? আমরা সরকারের কাছে বারবার কেন যাই ধন্যবাদ দিব? সরকারের তো একটা বিশেষ একটা সেল থাকবে, একটা ডিপার্টমেন্ট থাকবে, তারা আমাদের খুঁজে খুঁজে বের করবে। দেশের জন্য রক্ত দিয়েছি, এখন আমরা সুচিকিৎসা এবং পুনর্বাসন, এটা সরকারের কাছে আমাদের দাবি। সহযোগিতা এবং সুচিকিৎসা এই জিনিসটির জন্য আমরা রাজপথে নামতে হয়, রাস্তায় নামতে হয়, এটা আমাদের কাছে এখন লজ্জা মনে হয়। এদিকে আহতদের জন্য সরকারের পক্ষ থেকে যে ক্যাটাগরি করা হয়েছে তা পুনর্বিবেচনার দাবি তোলেন আন্দোলনকারীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচারের পতনের কৃতিত্ব কোনো দল বা গোষ্ঠীর নয়, পুরো জাতির। বিএনপির প্রস্তাবিত জুলাই ঘোষণাপত্রে এই দাবি করা হয়েছে। নেতারা জানান, এতে মুক্তিযুদ্ধের পাশাপাশি গত 16 বছরের আন্দোলনে সবার ত্যাগ গুরুত্ব পেয়েছে। এরই মধ্যে খসড়া পাঠানো হয়েছে বিএনপি সমমনা দলের কাছে। চূড়ান্ত করে শিগগিরই সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর 3.5 মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে 16 জানুয়ারি সব দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তখন মতামত জানাতে সময় নেয় বিএনপি। এরই মধ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তাব তৈরি করেছে দলটি। নেতারা বলছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান সব রয়েছে তাদের প্রস্তাবনায়। স্বৈরাচার সরকার হটাতে 16 বছরের সবার ত্যাগের কথাও গুরুত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ ছাড়াও গত 16 বছর ধরে যারা আন্দোলন করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, আমরা কারোর সাথে তুলনা করছি না। তুলনা করলে তো তখন সেটা অন্য ব্যাপার হবে। আমরা তুলনা করছি না এই কারণে, যেটা আমরা এটাকে জাতির, সমস্ত জাতিরকে আমরা এটা কৃতিত্ব দিতে চাচ্ছি। খসড়াটি এরই মধ্যে পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায়, ছাত্র ও বিএনপির ঘোষণাপত্রের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, তবে এতে সংকটের আশঙ্কা নেই। ক্লাশ বলবো না, কিছু পার্থক্য তো আছে। কিছু পার্থক্য আছে এমফাসিস দেবার ক্ষেত্রে। তারা যেমন 24-এর গণঅভ্যুত্থান, গণজাগরণকে তারা বিশেষভাবে হাইলাইট করেছেন। আর এখানে মুক্তিযুদ্ধ, 16 বছরের লড়াই, এখানে চেষ্টা হয়েছে একটা সামগ্রিকভাবে বিষয়টাকে উত্থাপন করবার জন্য। আমার মনে হয় যদি আলাপ আলোচনা করা যায়, হয়তো সম্ভাবনা আছে এক আলাপ আলোচনা করে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করা। সব দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রের চূড়ান্ত প্রস্তাবনা সরকারকে দেবে বিএনপি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা দেশটাকে আবারও দখলের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতর্ক করেন, নিজেরা তর্ক বিতর্কে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশ, লাভবান হবে পতিত স্বৈরাচার। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল। আশুগঞ্জে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সাথীয় বন্ধুগণ, শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। আজকে ব্রাহ্মণবাড়িয়া সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বিভিন্ন ইস্যুকে সামনে এনে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। তিনি আরো বলেন, বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। যে কোনো বিষয় নিয়ে বিএনপি একাধিকবার আলোচনায় বসতেও প্রস্তুত। বিভিন্ন মতামত থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরো সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানের সময় কুমিল্লার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায় যৌথ বাহিনী। শুক্রবার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধারের কথা জানায় পুলিশ। হাসপাতালে নেওয়া হলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি। তার যেহেতু পরিবারের ওরা 4জন মেয়ে আছেন, তাদেরকে হচ্ছে যে ক্ষতিপূরণ যেভাবে হচ্ছে এটা আপনার সলভ করা যাচ্ছে, তার একটা ব্যবস্থা নেবেন। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ যখন সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এই ধরনের ঘটনা দুঃখজনক। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। এছাড়া জরুরি ভিত্তিতে ঘটনা তদন্তের নির্দেশের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পাশাপাশি নিন্দা জানানো হয়েছে যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনারও। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেয় নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টুকে বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিন্টুকে বহিষ্কার করা হয়েছে এবং দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 30 জানুয়ারি বিকেলে খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকা থেকে মোশাররফ হোসেন অভিনামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। পরে ওই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক পিন্টু। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
শনিবারও সড়ক অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় 4 ঘন্টা গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় অবস্থানে শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের আলটিমেটাম শেষ হয় শনিবার বিকেল 4টায়। এরপর আবার উত্তাল হয় কলেজ ক্যাম্পাস। পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি মেনে না নেয়ায় সন্ধ্যার পর গুলশান 1 নম্বর লিংক রোড অবরোধ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে সেই হচ্ছে স্বাধীনতার মোড়কে পরাধীনতায় আমাদেরকে বুঝিয়ে দেয়। তো আমরা এটা মানতে নারাজ। এতগুলা শিক্ষার্থী যে অনশন করছে, এটা কি তারা দেখে না? প্রশাসনকে এটা দেখে না? জনদুর্ভোগ সৃষ্টি করা সম্পূর্ণ দায়ভারটা সরকারকে নিতে হবে। এদিকে এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার 7টি কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ সময় তিতুমির কলেজের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ বিবৃতি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। আমাদের পরবর্তী কর্মসূচি প্রথমটা হচ্ছে আমরণ অনশন। এটার পরে কোনো কর্মসূচি থাকে না, হয় তিতুমির বিশ্ববিদ্যালয় হবে অথবা এখান থেকে একটা একটা করে লাশ যাবে। আমাদের সরকারে তো শহীদ মামুন ভাই লাশ যা হয় নাই, একটা একটা লাশ যাবে। ইজতেমার আখেরি মোনাজাতের কারণে রোববার সকাল 6টা থেকে 11টা পর্যন্ত শিথিল থাকবে কর্মসূচি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হলো অমর 21 বইমেলা। শনিবার বিকেলে উদ্বোধনের পর থেকেই পাঠকদের ভিড় দেখা যায় বইমেলায়। প্রথম দিনই ছুটির দিন হওয়ায় বেচা কেনাও হয়েছে বেশ ভালো। গণ অভ্যুত্থানের পর ভিন্ন আবহাওয়ায় এবারের বইমেলা, তাই সব মতের প্রতিফলন ঘটবে বলে আশা করছেন পাঠক দর্শনার্থীরা। ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে এবারের বইমেলায়। মেলার রং, প্রতিপাদ্য আর দৃশ্যপটেও এসেছে পরিবর্তন। প্রথম দিন মেলা পুরো গুছিয়ে না উঠলেও পাঠক সমাগম একেবারে কম হয়নি। নতুন আবহে বইমেলায় আগ্রহী দর্শনার্থীরা। পাঠকের আশা, বইমেলা থেকেই হবে নানা মতের প্রসার। আশা করি যে এই সরকার আর কি যাতে আগের সরকারের মতো এরকম সবকিছুতে ম্যানিপুলেট না করে। অনেকগুলো ইসলামিক স্টলগুলোকে আগে স্টল দেওয়া হতো না। দেখলাম যে বইমেলা ঘুরে দেখলাম যে প্রকাশনীগুলো আগে স্টল পাইতো, সেই প্রকাশনীগুলো এবছর স্টল পেয়েছে। এটা খুবই ভালো লাগার যে আমাদের স্টলে আমরা বইয়ের উপর প্রাধান্যটা ঠিক যেভাবে দিচ্ছি, সেই পাশাপাশি আমরা প্রাধান্য দিচ্ছি যে জুলাই অভ্যুত্থানে যে ডকুমেন্টারি ছিল, ছবি আমরা চেষ্টা করেছি সেই ছবিগুলো বাছাই করে প্রদর্শনীর জন্য রাখার। নিয়মিত পাঠকদের অনেকে প্রথম দিন থেকেই শুরু করেছেন বই কেনা। বইমেলার যত দিন গড়ায় তত তারপরে পেপারে আসে কিছু বিজ্ঞাপন, ওগুলো দেখেও আমরা সংগ্রহ করি। আমরা বইমেলার শেষ দিন পর্যন্ত আসি। প্রথম দিকের সৌন্দর্যটাই আলাদা, যে স্টল কিছু তৈরি হয়েছে, কিছু হচ্ছে, এটা দেখার জন্যই মেয়ের আম্মুকে নিয়ে আসলাম। বইমেলার সাথে যে আমাদের যে একটা অন্তরের টান আছে, সেই জায়গাটা থেকে অন্ততপক্ষে ডিজিটাল প্রোডাক্টগুলোতেও বইমেলা থেকে একটা জায়গা থাকা উচিত। প্রকাশকদের আশা, এবার পাঠক সমাবেশ ও বিক্রি দুটোই বাড়বে। বিক্রি হইতেছে অন্য মেলার চেয়ে প্রথম দিন যে বিক্রি হয় তার চেয়ে এই মেলায় বিক্রি খুব বেশি ভালো মনে হইতেছে। আমরা যে বিভাগীয় মেলাগুলোতে জয়েন করছি, সবগুলো মেলাই এবার আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এবারের মেলায় প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে শতাধিক, বেড়েছে আয়তনও। ফেব্রুয়ারি মাস জুড়ে মেলা চলবে দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনে মেলা শুরু হবে বেলা 11টায়। প্রতিবারের মতো এবারও ছুটির দিনে থাকবে শিশু প্রহর। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট। বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। অগ্রিম টাকা দিয়েও কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে না তেল। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দাম বেড়েছে অন্যান্য ভোজ্য তেলের। এমন পরিস্থিতিতে রোজার মাসে সরকারকে কঠোর নজরদারি তাগিদ দিয়েছে ক্যাব। নভেম্বর মাসে বাজার থেকে উধাও হয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সয়াবিন তেল। এরপর 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয় 8 টাকা। রমজানের আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে ব্যবসায়ীরা। গত বছরও রোজা শুরুর আগে এপ্রিল মাসে ব্যবসায়ীদের দাবির মুখে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করে সরকার। এবারও একই ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে জানুয়ারি মাসে 2 দফায় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে কোম্পানিগুলো, যদিও সরকার তাতে সাড়া দেয়নি। বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।
রমজানের পণ্যগুলো একটা সিন্ডিকেট হয় এবং দামও বাড়ে বেশি করে। এটা যে কি বলবো, আমাদের ভাষা নাই। আমরা সাধারণ মানুষ আছে অনেক কষ্টে। যেহেতু আমরা সাধারণ যারা পিপল, তাদের খুব অসুবিধা হয় যে সিন্ডিকেটের বিরাট সমস্যা। আমাদের প্রতি জায়গায় কেনাকাটা করে থাকে সিন্ডিকেট তো মধ্যস্বত্বভোগী, সেগুলো কাজ করে না। খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা তুলনায় সরবরাহ করা হচ্ছে কম। রোজার মাস টার্গেট করেই কৃত্রিম সংকট তৈরি করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। সয়াবিন তেল তো এরা দিচ্ছে না মার্কেটে, আর গত 3-4 মাসের মধ্যে শুধু মাঝে মধ্যে একটু ওই যে তিল তেলটা আসে, এছাড়া কোনো তেল মার্কেটে নেই। ক্যাব বলছে নানা উপলক্ষে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম বাড়ানো কোম্পানিগুলোর জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারসাজি রোধে সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। রমজানে যেহেতু ভোজ্য তেলের ব্যবহার একটু বাড়ে, সেই সময়টাতে দাম বৃদ্ধি না করে, কৃত্রিম সংকট তৈরি না করে ভোক্তাদেরকে যদি স্বস্তি দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা, যে বিশ্বাস, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে 100 কোটি টাকারও বেশি উদ্ধৃত্ত রাজস্ব আদায় করেছে সরকার। বন্দরের অবকাঠামো সুবিধা বাড়ানো হলে কয়েকগুণ রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছরের 29 আগস্ট সব পণ্যে আমদানির অনুমতি মেলায় ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। আমদানি রপ্তানি বেড়েছে অনেক গুণ। আগে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এখন বাড়তি রাজস্ব আদায় করছে শুল্ক বিভাগ। এনবিআর থেকে সব পণ্যের অনুমতি মেলায় বন্দর দিয়ে আমদানির প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ভোমরা স্থল বন্দরের আমদানি অনেক বেড়ে গেছে বিগত বছরের তুলনায়, এবং আমদানিকারকরা অনেক উৎসাহিত হয়েছে ভোমরা পোর্ট দিয়ে। আমাদের অল আইটেম চালু করে দেওয়ার পরের থেকে আমাদের বর্ডার পোর্টের থেকে বিভিন্ন ধরনের মাল আমদানি শুরু হয়ে গেছে এবং পোর্টের অবকাঠামো উন্নয়নও চালু হয়ে গেছে। ভোমরা স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন না হলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এখানে ওয়্যার হাউস থাকলেও সেটা চালু হচ্ছে না, পণ্য আমদানি করা যাচ্ছে না। একটি কারণ, এখানে পণ্য খালাসের উন্নত যন্ত্রপাতি নাই। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে ব্যাপক সক্ষমতা বাড়বে স্থলবন্দরের। এই সমস্ত অধিগ্রহণ কার্যক্রম শেষ হলে নতুন জায়গাতে প্রয়োজনীয় সংখ্যক উন্নত মানের ওয়্যার হাউস, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, পার্কিং ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ইত্যাদি নির্মাণ করা হবে এবং এতে বন্দরে আমদানি রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 505 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে 604 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃষিকাজের জন্য বিভিন্ন সমন্বিত যন্ত্র উদ্ভাবনের পর সেগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। এরই মধ্যে এসব বড় যন্ত্রের যন্ত্রাংশ বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে উৎপাদন শুরু হয়েছে। দেশীয় কৃষি যন্ত্র 30 ভাগ কম দামে কেনা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বেশ কিছুদিন ধরেই কৃষি শ্রমিক সংকটের কারণে ব্যাহত হচ্ছে ধান রোপণ, কাটা, মারাই সহ বিভিন্ন কার্যক্রম। যথাসময়ে বিভিন্ন ধাপ শেষ করতে করোনার পর থেকে কম্বাইন্ড হারভেস্টর, অটো সিড সোয়ার মেশিন, চপার মেশিনের মতো যন্ত্র 70% ভর্তুকিতে দিচ্ছে কৃষি বিভাগ। তবে ভর্তুকির পরও আমদানি করা এসব যন্ত্রের দাম 10 থেকে 40 লাখ টাকা পর্যন্ত। যন্ত্র স্থানান্তরেও গুনতে হয় বাড়তি ভাড়া। তাই দেশেই কৃষি যন্ত্রপাতি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। 30% মিনিমাম কস্ট আমাদের রিডাকশন হবে আমরা যদি ইনপুট থেকে আমাদের দেশীয় প্রোডাকশনের মাধ্যমে আমরা কাজটা করতে দিই। যান্ত্রিকরণের মাধ্যমে একটা অভূতপূর্ব বিপ্লব করতে পারবে। বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে তৈরি করায় যন্ত্রের দাম কমেছে 25 থেকে 30 ভাগ। দেশে তৈরি হচ্ছে বড় যন্ত্রের যন্ত্রাংশও। নেওয়া হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবার উদ্যোগও। টার্গেট হচ্ছে একটা কস্ট ইফেক্টিভ মডেল ডেভেলপ করা, যেটা বিদেশ থেকেও অনেক মেশিন আমরা আনার পরে দেখলাম ব্রিজ এই মডেলটা ডেভেলপ করেছে। এটা অনেকটা কস্ট ইফেক্টিভ এবং এটা ট্রান্সপোর্টেবল। স্পেয়ার পার্টসের জন্য আর বিদেশ যাইতে হবে না। আমাদের যে প্রযুক্তি, আমাদের যে সক্ষমতা সেটা তৈরি হয়েছে, আমরা দেশেই করব। যখন কৃষক লাগবে আমাদের সার্ভিস সেন্টারগুলো না এমনভাবে করবে যে হ্যাঁ আমাদের উবার যেরকম করে ক্লিক করবে টাকা মতো চলে যাবে স্যার। যেটা দেশীয় যন্ত্র দিয়ে কৃষিকাজে ফসল নষ্টের পরিমাণ 1/1 কম, যা বিদেশি যন্ত্রের তুলনায় ভালো বলছে ধান গবেষণা ইনস্টিটিউট।
অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।